হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নেতু। বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে এই বিশেষ ক্লাসটি করে থাকি। আজকে আমি করাবো 67 নম্বর ক্লাস, যেটি 6 সেপ্টেম্বর থার্ড শিফটে এসেছিল। তো পরীক্ষায় ভালো ফল পেতে গেলে অবশ্যই এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হবে। এখান থেকে আশা করছি অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। আজ 67 নম্বর ক্লাস চলছে, তো প্রতিটা সেটে 25টি করে জেনারেল নলেজের প্রশ্ন থাকছে। তো 25 গুণ 67, তো এতগুলো তোমাদের কিন্তু কোশ্চেন করানো হয়ে গেছে। তো অবশ্যই করে আবার ভালো করে দেখবে পরীক্ষার হলে যাওয়ার আগে। আশা করি এখান থেকে কিছু একটা উপকার পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। চ্যানেলের যারা নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্রশ্নপত্রগুলো। 2023 পুরুষ জুনিয়র হকি এশিয়া কাপ ভারত কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? ভারত 2-1 গোলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে পরাজিত করে 2023 সালে ভারত জুনিয়র পুরুষ হকি এশিয়ান কাপে জয়ী হয়েছিল। মাটি বিজ্ঞানে হিউমাস বলতে কি বোঝায়? মাটি বিজ্ঞানে হিউমাস বলতে কি বোঝায়? তো সঠিক উত্তর হবে মাটিতে ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ। মাটিতে ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থকে মাটি বিজ্ঞানী ভাষায় হিউমাস বলে। দেখো, হিউমাস বলতে বোঝায় মৃত গাছপালা ও প্রাণীদের দেহাবশেষ পচনের মাধ্যমে হিউমাস তৈরি হয়। তো হিউমাস কিভাবে তৈরি হয়? মৃত গাছপালা এবং প্রাণীর দেহাবশেষ পচে বা পচনের মাধ্যমে এই হিউমাস তৈরি হয়। জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে হিউমাসের অবদান অপরিসীম। ফসল উৎপাদনের সঙ্গে মাটির উর্বরতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। তো এই হিউমাস দেখো কিভাবে তৈরি হয়। যে সমস্ত গাছপালা এবং প্রাণী মারা যাওয়ার পর মাটির সঙ্গে মিশে গিয়ে এবং সেখানে পচে যাওয়ার পর যে মাটি তৈরি হয় তাকে বলা হয় হিউমাস মৃত্তিকা। এই মৃত্তিকাগুলো কিন্তু খুবই উর্বর হয়, যেটা ফসল চাষের জন্য খুবই উপযোগী। পরবর্তী প্রশ্ন, কোন গোষ্ঠীর শস্যগুলো তন্তু শস্যের অন্তর্গত এবং ভারতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়? নিচের কোন শস্যগুলি তন্তু শস্যের অন্তর্গত? তো দেখো, পাট এবং গাঁজা এরা কিন্তু তন্তু শস্য। পাটকে বলা হয় সোনালী তন্তু। সোনালী তন্তু কাকে বলা হয়? এই সোনালী তন্তু বলা হয় কিন্তু পাটকে। ঠিক আছে, সোনালী তন্তু বলা হয় পাটকে। চলো নেক্সট। ট্রাইপানোসোমা গোত্রের প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট প্রাণঘাতী রোগের নাম বলো, যা সংক্রমিত মাছির কামড়ের মাধ্যমে মানব শরীরে সংক্রামিত হয়। তো নিচের কোনটি একটি কি প্রোটোজোয়া ঘটিত রোগ? তো সঠিক উত্তর হবে স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস এটি প্রোটোজোয়া ঘটিত রোগ, যা মাছির মাধ্যমে মানব শরীরে সংক্রামিত হয়। এছাড়াও কয়েকটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম স্লিপিং সিকনেস, ম্যালেরিয়া, অ্যামাবিক আমাশয়, ম্যানিসিয়াসিস, বেবেসিওসিস। এই সমস্ত কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া হলো ইউক্যারিওটিক এককোষী হেটারোট্রফিক জীব, যা পরজীবী বা মুক্ত জীব থেকে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট। কে একজন প্রশংসিত কত্থক নৃত্যশিল্পী, যিনি তার কৃতিত্বের জন্য অনেক পুরস্কার পেয়েছেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন কত্থক শিল্পী? তো তিনি হলেন পণ্ডিত বিরজু মহারাজ। পণ্ডিত বিরজু মহারাজ তিনি একজন কত্থক নৃত্যশিল্পী।
কত্থক ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। দেখো, শিবকুমার শর্মা তিনি বাজান সন্তুর বাদ্যযন্ত্র। ওস্তাদ বিসমিল্লা খান তিনি কিন্তু সানাই বাদক। ওস্তাদ বিসমিল্লা খান সানাই বাদক। আর পণ্ডিত বিরজু মহারাজ তিনি কিন্তু কত্থক নৃত্যশিল্পী। ঠিক আছে, চল নেক্সট। পিঞ্জর এই উপন্যাসটি লিখেছেন ড্যাশ। তো পিঞ্জর উপন্যাসটি কে লিখেছেন? তো পিঞ্জর উপন্যাসটি লিখেছেন অমৃতা প্রীতম। অমৃতা প্রীতমের লেখা উপন্যাস পিঞ্জর। ঠিক আছে, অমৃতা প্রীতম যে সমস্ত পুরস্কার পেয়েছেন, তিনি 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার, 1969 সালে পদ্মশ্রী পুরস্কার, 1982 সালে জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এই জ্ঞানপীঠ পুরস্কার, যা 1982 সালে পেয়েছিলেন। শতাব্দী সম্মান পুরস্কার 2000 সালে এবং পদ্মবিভূষণ পুরস্কার 2004 সালে। ঠিক আছে, চলো নেক্সট। কোন বছর ভারতে দ্বিতীয়বার এশিয়ান গেমস আয়োজন করা হয়েছিল? ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজন করা হয়েছিল। প্রথমবার 1951 সালে নতুন দিল্লিতে এবং দ্বিতীয়বার ভারতের নতুন দিল্লিতে আয়োজন করা হয়েছিল। তো সেই বছরটা হলো 1982 সাল। তো ভারতে এখনও পর্যন্ত 1951 সাল এবং 1982 সাল এই দুবার এশিয়ান গেমস আয়োজন করা হয়েছে। আর দ্বিতীয় এশিয়ান গেমস হয়েছিল 1954 সালে ম্যানিলায়। ঠিক আছে, 2018 সালে এশিয়ান গেমস হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেমবাও এবং জাকার্তায় 2018 সালে এশিয়ান গেমস হয়েছিল। আর 2022 সালের এশিয়ান গেমস হয়েছিল চীনের হাংজু প্রদেশ। 2022 সালে কিন্তু হয়েছিল 2023 সালে। আর 2026 সালে এশিয়ান গেমস হবে জাপানের আইচি ও নাগোয়াতে। 2026 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। কে তাদের সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজসেবায় শ্রেষ্ঠত্বের ভিত্তিতে রাজ্যসভায় সদস্য মনোনীত করেন? আমাদের পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট, একটি রাজ্যসভা, একটি লোকসভা। রাজ্যসভা বয়স্কদের সভা এবং এটি একটি স্থায়ী কক্ষ। ঠিক আছে, রাজ্যসভা পার্লামেন্টের উচ্চকক্ষ বা বয়স্কদের কক্ষ একে বলা হয় এবং লোকসভা নিম্নকক্ষ। রাজ্যসভা কখনো ভাঙে না। ঠিক আছে, আর রাজ্যসভার প্রতিটা সদস্যের কার্যকালের মেয়াদ 100 বছর। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য যোগ্যতা লাগে কমপক্ষে 30 বছর হতে হয়। ঠিক আছে, তো কে এই সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবায় শ্রেষ্ঠত্বের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত করেন? তো তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি মোট 12 জন সদস্যকে কিন্তু রাজ্যসভায় মনোনীত করতে পারেন। রাজ্যসভায় সর্বোচ্চ আসন কত? 250 জন। তার মধ্যে 238 জন নির্বাচিত এবং 12 জন রাষ্ট্রপতি মনোনীত। বর্তমানে নির্বাচিত সদস্য 233 জন রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি বাঁশির সাথে যুক্ত? নিচের দেখ, ওস্তাদ জাকির হোসেন তবলা, পণ্ডিত রবিশঙ্কর সেতার, তাই তো? পণ্ডিত রবিশঙ্কর সেতার, জাকির হোসেন তবলা। তো পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কিন্তু একজন বাঁশি বাদক। হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি একজন বাঁশি বাদক। ড্যাশ এর কালো মাটি এলাকাটি ডেকান ট্র্যাপ নামেও পরিচিত। কোথাকার কালো মাটি এলাকা বা অঞ্চল ডেকান ট্র্যাপ নামেও পরিচিত? তো উপদ্বীপীয় মালভূমি এই এলাকাটি ডেকান ট্র্যাপ নামেও পরিচিত। উপদ্বীপ বলতে ভারতের দক্ষিণের রাজ্যগুলো তামিলনাড়ু, কর্ণাটক, ঠিক আছে, এই এলাকাটা কিন্তু উপকূলীয় মালভূমির অন্তর্গত। দেখো, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সাধারণত
কালো মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয়। কালো মাটিতে তুলা, তিসি, বাজরা, তামাক চাষ ভালো হয়। ঠিক আছে, চলো নেক্সট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে? কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? তো সালটা ছিল 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। সেই সময় লর্ড চার্লস কর্নওয়ালিস ছিল বাংলার গভর্নর জেনারেল। ঠিক আছে, বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। তিনি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। স্বরাজ শব্দটি প্রথম দাদাভাই নৌরোজি ড্যাশে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে ব্যবহার করেন। তো কোথাকার কংগ্রেস অধিবেশনে এই স্বরাজ শব্দটি দাদাভাই নৌরোজি ব্যবহার করেন? তো কলকাতা অধিবেশনে। কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে দাদাভাই নৌরোজি এই স্বরাজ শব্দটি ব্যবহার করেন। 1906 সালে কলকাতার অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানান। 1906 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি স্বরাজকে একটি জাতীয় দাবি হিসেবে তুলে ধরেন। তো 1906 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি স্বরাজকে একটি জাতীয় দাবি হিসাবে তুলে ধরেন। ছৌ নাচ, যেটা মিনিস্ট্রি অফ কালচার বা সংস্কৃতি মন্ত্রক দ্বারা শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পেয়েছে। তো দেখো, সঙ্গীত নাটক একাডেমিতে কিন্তু ছৌ নাচকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেয়নি, কিন্তু মিনিস্ট্রি অফ কালচার বা ভারতীয় সংস্কৃতি মন্ত্রক ছৌ নাচকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। এই নাচ পূর্ব ভারতের 3টি স্বতন্ত্র রূপ রয়েছে। নিচের মধ্যে কোনটি এর মধ্যে পড়ে না? এই ছৌ নাচ, যার আদি উৎপত্তি পশ্চিমবঙ্গের পুরুলিয়া, এছাড়াও আরও দুটি রূপ রয়েছে। সেই রূপগুলি কি আর কোনটি এর মধ্যে পড়ে না? তো দেখো, উড়িষ্যার ময়ূরভঞ্জ এটা আছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া এটাও আছে, ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ। এই পূর্ব ভারতের এই 3টি ছৌ নাচের স্বতন্ত্র রূপ রয়েছে। তো সঠিক হচ্ছে ছত্তিশগড়ের মারওয়াহি ছৌ, এটা কিন্তু এর মধ্যে পড়ে না। তো ছৌ নাচের 3টি স্বতন্ত্র রূপ হচ্ছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ এবং উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ। ঠিক আছে, চল নেক্সট। গ্লোবাল মাল্টি ডিমেনশিয়াল পভার্টি ইন্ডেক্স 2022 অনুযায়ী নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি 10টি দরিদ্রতম রাজ্যের অন্তর্ভুক্ত নয়? নিম্নের কোনটি 10টি ভারতের যে 10টি দারিদ্র বা দরিদ্রতম রাজ্য রয়েছে তার মধ্যে পড়ে না? তো তার মধ্যে পড়ে না গুজরাট রাজ্যটি। ভারতের যে 10টি গরিব রাজ্য রয়েছে তার মধ্যে কিন্তু গুজরাট পড়ে না। ভারতের দরিদ্রতম প্রথম 5টি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মেঘালয়। বিহারের প্রায় 52% মানুষই দরিদ্র, ঝাড়খণ্ডের 42.16%, উত্তরপ্রদেশের 37.79%, মধ্যপ্রদেশে 36.65%, মেঘালয়ে 32.67% দারিদ্র। এবং ভারতের সবচেয়ে দারিদ্র্যর হার কম যে সমস্ত রাজ্য, সেটা হচ্ছে কেরালা, সেখানে দারিদ্র্যের সংখ্যা মাত্র 0.71%, সিকিম 3.76%, গোয়া 3.76%, সিকিম 3.82% গরিব, তামিলনাড়ু 4.89% গরিব, পাঞ্জাব 5.59% গরিব। ঠিক আছে, চল নেক্সট। ভারতীয় সংবিধানে 19 নং অনুচ্ছেদে কোন ধারাটি ভারতের ভূখণ্ডে জুড়ে অবাধে চলাফেরার অধিকার নিশ্চয়তা করে? ভারতীয় সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে কোন ধারাটি ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার নিশ্চিত করে? তো
তো সেটা হচ্ছে অনুচ্ছেদ 19-এর ডি উপধারা। 19-এর ডি উপধারা। ভারতীয় সংবিধানে 19-এ 6টি স্বাধীনতার কথা বলা রয়েছে। অনুচ্ছেদ 19-এ কিন্তু 6টি স্বাধীনতার কথা বলা রয়েছে। তো চলো দেখে নিই সেই 6টি স্বাধীনতার কী কী। দেখো, 19-এর এ বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার। 19-এর বি শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার অধিকার। 19-এর সি সমিতি বা ইউনিয়ন বা সমবায় সমিতি গঠনের অধিকার। 19-এর ডি যেটা আমাদের এসেছে, ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার অধিকার। 19-এর ই ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের অধিকার। 19-এর এফ যে কোনো পেশা অনুশীলন করার বা কোনো পেশা ব্যবসা বা ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার। ঠিক আছে, দেখে নাও। চলো নেক্সট। নিচের মধ্যে কে সন্তুর নামক বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন? দেখো, এই শিফটে অলরেডি 3টে এই ধরনের প্রশ্ন আমাদের চলে এসছে। বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত 3টি প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসছে। তো সন্তুর কে বাজায়? তো শিবকুমার শর্মা, পণ্ডিত শিবকুমার শর্মা তিনি কিন্তু সন্তুর বাদক। হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি বাঁশি বাজায়। পণ্ডিত রবিশঙ্কর তিনি সেতার বাদক। হরিপ্রসাদ বাঁশি, পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর, পণ্ডিত রবিশঙ্কর সেতার। 2023 সালে ভারতের রাষ্ট্রপতি সানা থইবা শর্মাকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করেন। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে জন্য বিখ্যাত? তো সানা থইবা তিনি হলেন থাংথা। থাংথা এটা কিন্তু একটা মার্শাল আর্ট। ঠিক আছে, থাংথা একটি মার্শাল আর্ট। এর জন্যই কিন্তু 2023 সালে ভারতের রাষ্ট্রপতি এই সানা থোবাই শর্মাকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। রিখম পাডা নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? রিখম পাডা। তো রিখম পাডা এই নৃত্যটি কিন্তু অরুণাচল প্রদেশের নৃত্য। রিখম পাডা এই নৃত্যটি অরুণাচল প্রদেশের নৃত্য। পরবর্তী প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ার ব্যাখ্যা করার জন্য 1808 সালে জন ডাল্টন কোন তত্ত্ব প্রকাশ করেছিলেন? 1808 সালে জন ডাল্টন কোন তত্ত্ব প্রকাশ করেছিলেন? তো তিনি কিন্তু পারমাণবিক তত্ত্ব প্রকাশ করেছিলেন। অর্থনীতিতে অর্থের প্রধান কাজ কি? অর্থনীতিতে অর্থের প্রধান কাজ হলো বিনিময় সহজতর করা। অর্থনীতিতে অর্থের প্রধান কাজ বিনিময় সহজতর করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে ইন্ডিয়া গেটের নকশা করেছিলেন? ইন্ডিয়া গেট এর নকশা করেছিলেন এডউইন লুটিয়েন্স। এডউইন লুটিয়েন্স তিনি এই ইন্ডিয়া গেটের নকশা করেছিলেন। ঠিক আছে, এডউইন লুটিয়েন্স। 2022 সালে কেন্দ্র ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি এর বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্য প্রাক্তন কেন্দ্রীয় কৃষি সচিব ড্যাশ এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। তো কার নেতৃত্বে? তো সেটা ছিল সঞ্জয় আগরওয়াল। প্রাক্তন কেন্দ্রীয় কৃষি সচিব সঞ্জয় আগরওয়ালের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিসের জন্য? কেন্দ্র ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি। মি দম মে ফি হলো ড্যাশ রাজ্যে পালিত একটি পূর্বপুরুষদের জন্য উপাসনার উৎসব। তো এই মি দম ফে ফি কোন রাজ্যে পালন করা হয়? তো এটি পালন করা হয় অসম রাজ্যে। দেখো, অসম এবং অরুণাচল প্রদেশে এই মি দম মে ফি এই উৎসব পালন করা হয়। মূলত অহোম ধর্মের মৃত সাম্প্রদায়িক উৎসবের সবচেয়ে মি দম মে ফি হলো ড্যাশ রাজ্যে পালিত একটি পূর্বপুরুষদের জন্য উপাসনার উৎসব। তো এই উৎসবটি আসামের উৎসব। মি দম মে ফি এটা অসমের উৎসব।
অসম এবং অরুণাচল প্রদেশে এই অনুষ্ঠানটি পালন করা হয়। অহোম ধর্মের মৃত সাম্প্রদায়িক উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূজা, যা অহোম সম্প্রদায়ের দ্বারা প্রতি বছর 31শে জানুয়ারি প্রয়াতদের স্মরণে উদযাপন করা হয়। তো এটি যারা যে সমস্ত পূর্বপুরুষরা যারা মারা গেছে তাদের স্মরণের উপলক্ষে এই 31শে জানুয়ারি এই মি দম মে ফি এই উৎসবটি অসম এবং অরুণাচল প্রদেশে অহোম সম্প্রদায়ের লোকেরা পালন করে থাকে। নিচের কোনটি সরকারি বাজেটে রাজস্ব ব্যয়ের উদাহরণ? নিচের কোনটি সরকারি বাজেটে রাজস্ব ব্যয়ের উদাহরণ? তো রাজস্ব ব্যয়ের উদাহরণ হলো সরকারি কর্মচারীদের বেতন। সরকারি কর্মচারীদের বেতন এটি কিন্তু রাজস্ব ব্যয়ের উদাহরণ সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ। দ্য ফল অফ স্প্যারো এটি একটি ড্যাশ এর আত্মজীবনী। দ্য ফল অফ এ স্প্যারো এটি কার আত্মজীবনী? তো এটি সেলিম আলীর আত্মজীবনী। সেলিম আলী, যিনি 1958 সালে পদ্মভূষণ, 1976 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। বার্ডম্যান অফ ইন্ডিয়া এই সেলিম আলীকে বলে জানা যেত। তো সেলিম আলীকে বলা হয় বার্ডম্যান অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।